বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ অনেক দিন পর তোমাদের সাথে আমার যোগাযোগ হলো। বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন, বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে দেশের কয়েক হাজার মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছেন, অনেক মানুষ মৃত্যুর দেশে পৌঁছেছেন। তাই আমাদের অনেক সাবধান থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সচেতনতাই পারবে আমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের বেশ কিছু ক্লাস করেছো। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের দিনলিপি লিখন এর পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আমি তোমাদের প্রত্যেককে পাঠ্য বই এবং নোট গ্রহণের জন্য খাতা কলম সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, দিনলিপি রচনা এটি একটি সভ্যতার অন্যতম উদাহরণ। বিখ্যাত ব্যক্তি, মনীষীগণ এবং যারা আমাদের সমাজ, রাষ্ট্র, জাতি এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, বিজ্ঞানের আবিষ্কারে, সাহিত্য রচনায়, রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক কার্যক্রমে এ সমস্ত ব্যক্তিগণ সংশ্লিষ্ট, তাদের ডায়েরি আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য আমাদের কাছে অনুপ্রেরণার। আমরা তার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি এবং নিজের জীবনকে কিভাবে উন্নত করা যায় তার শিক্ষাও আমরা এই দিনলিপি পাঠ করে আমরা অর্জন করতে পারি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের এই পাঠের শিক্ষণফল হিসেবে আমি 4টি বিষয়ের উল্লেখ করছি। 4টি বিষয়গুলো হচ্ছে: এই পাঠ শেষে তোমরা তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি লাভ করতে পারবে, অর্থাৎ তোমাদের অন্তরের মধ্যে যে আত্মার বাস, তোমাদের ভাষা জ্ঞান, তোমাদের অনুধাবন জ্ঞান, সমাজকে অনুধাবন করে, সমাজকে বিশ্লেষণ করে তোমরা যখন একটি কোনো কিছু লেখা লিখবে, কোনো কিছু বলবে, তখন সেটি মধ্য দিয়ে তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি ঘটবে। এই দিনলিপি লিখন এটি একটি অভ্যাসের ব্যাপার। এটি তোমরা যখন লিখবে, এটি তোমরা যখন এটা হাত দিবে, তখন কিন্তু তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, দিনলিপি রচনার কৌশল অর্জন করবে, অর্থাৎ দিনলিপি কিভাবে লিখতে হয়, দিনলিপির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি এবং দিনলিপি কিভাবে অন্যদেরকে প্রভাবিত করতে পারে, এই যে কৌশল, এই কৌশলটি তোমরা এই দিনলিপি রচনার শেখার মাধ্যমে অর্জন করতে পারবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, তৃতীয়ত, দিনলিপির গুরুত্ব অনুধাবন করবে, অর্থাৎ দিনলিপি কেন লিখতে হবে, দিনলিপি কেন গুরুত্বপূর্ণ, তার কারণটা কি, এটি তোমরা, আমি আগেও বলেছি, তোমরা এই সম্পর্কে আরো জানার পরে তোমরা এটা বুঝতে পারবে যে একটি দিনলিপি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সময় সভ্যতায় কিভাবে অবদান রাখে। প্রিয় ক্যাডেটবৃন্দ, চতুর্থত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নাগরিকের দায়িত্ব পালন। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, অর্থাৎ আমরা কেউ রাষ্ট্র থেকে যে সমস্ত সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, সেই সুবিধার বিনিময়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ রাষ্ট্র একটি যন্ত্র, এটি পরিচালনা করে মানুষ। তো মানুষের প্রয়োজনে মানুষ কাজ করবে, মানুষের প্রয়োজনে মানুষ স্বপ্ন দেখবে, চিন্তা করবে, সাহিত্য করবে, বিজ্ঞানের আবিষ্কার করবে।
সমাজকে পরিবর্তনের জন্য নিত্য কাজ করবে, যাতে করে জাতি এগিয়ে যেতে পারে। প্রিয় ক্যাডেট বিন্দু, এবার আমরা ফিরে যাই দিনলিপি কাকে বলে এই বিষয়ে। দিনলিপিও এক ধরনের অভিজ্ঞতা বর্ণনা, তবে এটি প্রাত্যহিক জীবনের বিবরণ। এটি এক ধরনের অভিজ্ঞতা বর্ণনাও বলা যেতে পারে, এবং এটি প্রাত্যহিক জীবনের বিবরণ। অর্থাৎ একজন ব্যক্তি তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, যে সমস্ত বিষয়ের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো তিনি দিনলিপিতে সংরক্ষণ করবেন। একজন ব্যক্তির প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ অংশই দিনলিপিতে মুদ্রিত হয়ে ওঠে। দিনলিপির আবিধানিক অর্থ হল রোজনামচা বা দিনপঞ্জি, যে বইতে প্রতিদিনের বিবরণ লিখে রাখা হয়। প্রিয় ক্যাডেট বৃন্দ, তোমরা এই লেখাটা পড়তে থাকো, আমি তার সাথে কিছু কথা যোগ করতে চাচ্ছি। এখানে দেখো, আমরা লাল কালিতে ব্যবহার করেছি একটি বাক্য, সেটি হলো দিনটিতে যে সাধারণ অভিজ্ঞতা লাভ হয় তা লিখে প্রকাশ করার নামই দিনলিপি। দিনলিপি কাকে বলে সে বিষয়ে তোমাদের একটু ধারণা হলো। এখানে দেখো, সাধারণ প্রতিদিনের অনেক ঘটনা আমাদের হৃদয় মন স্পর্শ করে, যেগুলো ডায়েরিতে টুকে রাখি, লিখে রাখি বন্ধু বান্ধব কিংবা সহপাঠীদের সঙ্গে নানা আনন্দ উল্লাস কিংবা সুখ দুঃখের ঘটনা পরের দিনটিতে কোনো প্রয়োজনীয় বিষয় বা প্রোগ্রাম বা লিখে রাখি বন্ধু বান্ধব কিংবা সহপাঠীদের সঙ্গে নানা আনন্দ উল্লাস কিংবা সুখ দুঃখের ঘটনা, এগুলো দিনলিপিতে আমরা লিখে রাখতে পারি, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে পার্সোনালি, আসলে দিনলিপি তো সবার জন্য, সব শ্রেণী মানুষের জন্য তো পাঠ্যক্রম নয়। দিনলিপিটা মূলত নিজের জন্যই লেখা। বিশেষ করে অতীতের অবগাহন আমাদের অনেক সময় আমাদের মনকে সেখানে পৌঁছে দেওয়ার পরে আমরা ভালো মন্দটা খুঁজে নিতে পারি। নিজের যে ভূমিকাটা, সে ভূমিকাটা ওই সময় কি ছিল সেটিও অনেক সময় আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ ওই ধরনের কাজ, অতীতের ভুল ত্রুটিগুলো, সেগুলো আমরা বর্তমানের দাঁড়িয়ে আমরা উপলব্ধি করতে পারি, তোমরা উপলব্ধি করতে পারবা, এবং পরবর্তীতে তোমরা পরবর্তী সময়ে, মানে বর্তমান সময়, ভবিষ্যতের সময় নিজের ভূমিকাটাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবা। দিনলিপি মূলত প্রথমত ব্যক্তিগত নিজের জন্য লেখা, তারপরে সেটি বন্ধু বান্ধবের জন্য, তারপরে হচ্ছে জাতির জন্য। যদি সেরকম নিজেকে ব্যক্তিত্বে তৈরি করা যায়, তাহলে আমাদের দিনলিপিগুলো অন্যের কাছে আকর্ষণীয় হবে, অন্যের কাছে কৌতূহলের বিষয় হবে। প্রিয় ক্যাডেট বৃন্দ, প্রতিদিন ঘুমোতে যাওয়ার পূর্বেই দিনলিপি লিখে শেষ করতে হবে। অর্থাৎ দিনলিপি যদি প্রতিদিনের ওই সময় না লিখে ঘুমিয়ে পড়ো, পরের দিন লিখলে, তাহলে সেটা কিন্তু দিনলিপি হলো না, সেটা ওই দিনকার দিনলিপি হলো। অর্থাৎ তুমি যদি 17 তারিখে 17ই মার্চ বা 17ই তারিখে একটা লেখার কথা, তুমি সেটা 18 তারিখে লিখছো, তখন কিন্তু এটা ওইভাবে 17 তারিখকে সেভাবে ধারণ করতে পারছে না, কিছু পরিবর্তন অবশ্যই ঘটছে। প্রিয় ক্যাডেট বিন্দু, দিনলিপির গুরুত্ব যাওয়ার আগে আমি দিনলিপি সম্পর্কে আরেকটু বলতে চাই। সেটি হলো, দিনলিপির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়েরি রাইটিং। ল্যাটিন ডাইরাম থেকে ইংরেজি ডায়েরি শব্দটির উৎপত্তি। শব্দটির বাংলা আবিধানিক অর্থ হলো ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী বা দিনলিপি। এর ফার্সি পরিভাষা হচ্ছে রোজনামচা। অর্থাৎ দিনলিপি হচ্ছে তাই যেখানে মানুষ তার প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধ করে। মানুষ সামাজিক জীব, বিধায় সমাজেই তার বসবাস। প্রতিদিনই তাকে নানা কাজে তাকে নিয়োজিত থাকতে বা হতে হয়। বিচিত্র মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, ভাবের আদান প্রদান করতে হয়, নানা রকম ঘটনার মুখোমুখিও হতে হয় তাকে। পাশাপাশি কিছু ব্যক্তিগত অনুভূতিও
কাজ করে তার মধ্যে। এই ঘটনাগুলোকে ধরে রাখার জন্য অনেক শিক্ষিত ও সচেতন ব্যক্তি দিনলিপি রচনা করে থাকেন। ব্যক্তির চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে থাকে দিনলিপিতে। দিনলিপি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে নিয়মিত দিনলিপি, আরেকটি হলো অনিয়মিত দিনলিপি। তাহলে দিনলিপি দু প্রকার, একটা হচ্ছে নিয়মিত দিনলিপি, আরেকটি হচ্ছে অনিয়মিত দিনলিপি। যে কোনো সময়ে যে কোনো জায়গায় দিনলিপি লেখা চলে, তবে সাধারণত দিনলিপি রাতেই লেখা উচিত। এতে করে সারাদিনের ঘটনায় প্রধান প্রধান দিক দিনলিপিতে উঠে আসে। অনেক সময় প্রতিদিন দিনলিপি লেখা হয়ে ওঠে না, মাঝে মাঝে বিশেষ দিন বা ঘটনা লেখা হয়ে থাকে। দিনলিপি সাধারণত হাতে লেখা হয়ে থাকে, তবে বর্তমানে অনেকে কম্পিউটার বা অনলাইনে দিনলিপি লিখে থাকেন। প্রিয় ক্যারেটবৃন্দ, দিনলিপি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি দিনলিপি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নাই। অর্থাৎ দিনলিপি কাকে বলে, দিনলিপি লেখা লিখতে কিভাবে লিখতে হয়, দিনলিপি সম্পর্কে তোমরা বিস্তারিত আমার এই পাঠ পর্যালোচনায় জানতে পেরেছ। এখন আমি দিনলিপির গুরুত্ব সম্পর্কে একটু ব্যাখ্যা করতে চাই। সেটি হলো, দিনলিপির প্রধান কাজ হলো সচেতনতা সৃষ্টি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক আবেগিক কর্মপ্রণোদনার মধ্য দিয়ে সৃজনশীলতার ক্ষেত্রকে প্রসারিত করা। দিনলিপি শৃঙ্খলা ও সময়জ্ঞান সম্পর্কে যথার্থ আত্মোপলব্ধি ঘটায়। অর্থাৎ দিনলিপি আমাদের সচেতনতা সৃষ্টি করে, আমাদের বুদ্ধিভিত্তিক আবেগিক কর্মপ্রণোদনার মধ্য দিয়ে আমাদের যে সৃজনশীলতা তার ক্ষেত্রকে সম্প্রসারণ ঘটানোই হচ্ছে দিনলিপির কাজ। দিনলিপি আমাদের ব্যক্তিগত জীবনকে শৃঙ্খলিত করে, আমাদের সময় জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে দেয়, এবং আমাদের এখন বিশেষ করে অলস সময় বা খারাপ সময় যাতে আমরা না কাটাতে পারি সেই তাগিদও আমাদেরকে দিয়ে থাকে। দিনলিপির শিক্ষা আমাদেরকে সেই তাগিদও দেয়। একটি দিনে কি কি কাজ করা হলো তার দিনলিপিতে পরিষ্কারভাবে চোখের সামনে ধরা পড়ে, যেগুলো থেকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে উন্নত জীবন গঠনে অনুসারী হওয়া যায়। বুঝতে পেরেছো ক্যারেটবৃন্দ? আমি আগেও বলেছি যে এই বিষয়টা আমি আগেও ব্যক্ত করেছি যে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আমরা উন্নত জীবন গঠনে অনুসারী হতে পারি। নতুন আচরণ অভ্যাস অনুশীলন করা, নতুন দৃষ্টিভঙ্গি গঠন করা এবং ব্যক্তি জীবনে নতুন আচরণ ও মূল্যবোধ প্রদর্শন এবং নতুন জ্ঞানগত পরিবর্তনের প্রতি আস্থাবান হতে সাহায্য করে। তাহলে দিনলিপি আমাদের ভিতরে কিভাবে কি গুরুত্ব বহন করে? দিনলিপি আমাদেরকে একটি উন্নত জীবনে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে, কারণ সৃজনশীলতা মানুষকে উন্নত করে, মানুষকে সুখী করে, মানুষকে সমৃদ্ধ করে। সৃজনশীলতার চর্চার জন্য যেমন শিক্ষা দরকার, তেমনি দরকার তার অভ্যাস অর্জন। অর্থাৎ সময়কে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, তাহলে সেটার মধ্য দিয়ে আমরা সৃজনশীলতা নির্মাণ করি, এবং সময়কে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমরা উন্নত জীবনে পৌঁছে যেতে পারি। দিনলিপি রচনার মধ্য দিয়ে আমাদের এই আত্মোপলব্ধি ঘটে যে জীবন হচ্ছে কর্মময়, জীবন হচ্ছে আদর্শ মানুষের অনুসরণ করা, আদর্শ মানুষের কাজকে অনুসরণ করা, সমাজ, দেশ, রাষ্ট্রকে, জাতিকে উন্নত করার চেষ্টা করা, ভালোবাসা, শ্রদ্ধা করা একে অপরের প্রতি, কাউকে শোষণ না করা, কাউকে বঞ্চিত না করা, কারোর প্রতি অন্যায় নাই করা। এই সমস্ত যে সামাজিক মূল্যবোধ আছে, পারিবারিক মূল্যবোধ আছে, এই মূল্যবোধগুলো আমাদের দিনলিপি রচনার মধ্য দিয়ে আমরা সেগুলো অনুধাবন করতে পারি, অর্জন করতে পারি। প্রিয় ক্যারেটবৃন্দ, এবার আমরা যাই দিনলিপি রচনার নির্দেশনা বা নির্দেশিকা। এক, দিনলিপিও একটি সাহিত্যকর্ম, অর্থাৎ দিনলিপি যেভাবে লেখা হয় সেটি একটি সাহিত্যকর্ম হিসেবে গুরুত্ব পেয়ে থাকে। দিনলিপি লেখার কাজটি সহজ মনে হলেও মোটেই তা সহজ নয়, কেননা এটি নিয়মিত অভ্যাস বা অনুশীলনের ব্যাপার। নিয়মিত অভ্যাস এবং অনুশীলনের মাধ্যমেই আমরা দিনলিপি রচনায় যোগ্য হতে পারি। দুই, দিনলিপি লেখার শুরুতেই উল্লেখ করতে হবে, এর মাধ্যমে ঘটনার দিন, তারিখ ও সময় সম্পর্কে জানা যায়। পৃষ্ঠার বাম দিকে তারিখ ও বারের নাম লিখতে হয়। দিনলিপি সহজ সরল ভাষায় লেখাই উত্তম, তবে তা হতে হবে আকর্ষণীয়, অনুসরণীয় ও অনুকরণীয়। অর্থাৎ সহজ সরল ভাষা আমি লিখবো, কিন্তু আকর্ষণ থাকতে হবে এবং
অনুসরণ করার মতো বিষয় থাকতে হবে এবং অনুকরণের মতো বিষয় থাকতে হবে, এবং সেই কারণে দরকার ভাষা জ্ঞান। তো এখন মানুষের তো শুরুতেই মানুষের ভাষা জ্ঞান থাকে না, এর জন্য চেষ্টা করতে হয়, শব্দের অর্থ জানতে হয়, বানান জানতে হয়। এই সমস্ত জানার মধ্যে দিয়ে ভাষা জ্ঞান সৃষ্টি হতে পারে, ব্যাকরণ জানতে হয়। তবে প্রয়োজন ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের শব্দই যেহেতু আমাদের ভাষাকে সমৃদ্ধ দান করে, তাই শব্দের প্রতি দখল আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে শক্তিশালী করে দেয়, শক্তিশালী করতে পারে। যার ভাষা, যার শব্দ সংখ্যা আয়ত্তে যার বেশি, তার ভাষার প্রয়োগ তত সুন্দর হয়, তত সমৃদ্ধ হয়। প্রিয় ক্যাডেটবৃন্দ, সহজ সরল ভাষায় লিখতে হবে, কিন্তু তা হতে হবে আকর্ষণীয়। 4, দিনলিপি মোটামুটি গল্পের আকারে লিখতে পারলে উত্তম, অর্থাৎ লেখার বর্ণনা হবে গল্পের মতো। দিনলিপিতে কোনো ঘটনার সময়, স্থান, পরিবেশ ইত্যাদি উল্লেখ করতে হয়। ঘটনার সময়, স্থান, পরিবেশ এগুলো উল্লেখ করতে হবে। বিশেষভাবে ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ তা যেন স্পষ্ট হয়, অর্থাৎ এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ সেটিও এখানে স্পষ্ট করতে হবে। দিনলিপিতে প্রকৃত সত্য বিষয় লিখতে হয়, অর্থাৎ দিনলিপিতে কোনো বানানো, মিথ্যা এগুলো লেখা যায় না, তাহলে সেটি দিনলিপি হিসেবে অবশ্যই পাঠযোগ্য হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। কারণ মানুষ সত্য মিথ্যা নিজে বোঝার জন্য তার বিবেক যথেষ্ট, তার অন্তরের মধ্যে একটা মানদণ্ড থাকে, সেই মানদণ্ড দিয়ে মানুষ বুঝতে পারে। তারপর অনুসন্ধিৎস দৃষ্টি, এগুলোর থেকেও সে বুঝতে পারে যে তুমি কতটুকু সত্য বলছো, কতটুকু মিথ্যা বলছো। আর দিনলিপিতে সবসময় সত্য কথাটাই লিখতে হবে, এখানে কোনো মিথ্যা কথা, মিথ্যা বিষয় চলবে না। 5, দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটি খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয়। অর্থাৎ লেখা শুরুর আগে একটা প্ল্যান থাকবে, যেটি মেধার মধ্যে থাকতে হবে। সেই প্ল্যান অনুযায়ী কি কি বিষয় তুমি আজকে তুলে ধরবা, কি কি বিষয় চরিত্রকে তুমি নিয়ে আসবা, কি কি বিষয় সেখানে প্রাধান্য পাবে, গুরুত্বপূর্ণ কোনটা, সেটি লেখার জন্য মস্তিষ্কে আগে থেকেই একটা খসড়া দাঁড় করাইতে হবে। তারপরে সমস্ত দিনটি যেভাবে অতিবাহিত হয়েছে তা পুনরায় স্মরণ করতে হবে এবং একের পর এক ধারাবাহিক ঘটনাগুলো সাজিয়ে লিখতে হবে। যেমন, আজ সকাল কটায় ঘুম থেকে উঠেছো, কখন কলেজে গিয়েছো, স্কুল বা কলেজের সময়টি কিভাবে কাটলো, পড়াশোনা ঠিকভাবে হলো কিনা, শ্রেণী শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আচরণগত শিক্ষাগত সম্পর্ক তৈরি, আচরণগত কোনো অসঙ্গতি, পঠন পাঠনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, টিফিনের ফাঁকে খেলাধুলা করেছো কিনা, গল্প বা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছো কিনা, বাসায় ফেরার পথে যানজট কিংবা নিরাপত্তাহীনতায় ভুগেছো কিনা, বাসায় ফিরে যথারীতি বাড়ির কাজ সম্পন্ন হয়েছে কিনা ইত্যাদি সম্পর্কে ছোট ছোট বাক্যে লিখে দিনলিপি সম্পন্ন করতে হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, এখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দিনলিপির বিষয়গুলো তোমাদের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে একটা দিনলিপি তৈরি করা যায়। তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা শিক্ষার্থীর ক্ষেত্রে এই পরিবেশটি, যে কথাগুলো বলা হলো, এই সমস্ত বিষয়গুলোই সম্পৃক্ত থাকে একজন শিক্ষার্থীর কাছে। আর ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থার একজন ক্যাডেট হিসেবে যখন তোমরা ক্যাডেট কলেজে থাকো, তখন তোমাদের 24 ঘন্টাই তো আমরা একটা মোটামুটি শৃঙ্খলার সাথে কখন কোনটি বিষয়গুলো আছে এগুলো মোটামুটি গোছানো আছে, শৃঙ্খলার সাথে আছে। এটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, আর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো অনাবাসিক। এবং অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের যে একজন শিক্ষার্থী, তরুণ শিক্ষার্থী, তার ক্ষেত্রে দিনলিপির যে বিষয়গুলো সেগুলো এখানে সম্পৃক্ত করা হয়েছে। আর ক্যাডেট কলেজের বাস্তবতা অনুযায়ী এখানেও তুমি দিনলিপি রচনা করতে পারো। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সারাদিনে তোমার কেমন কাটছে, কোন কোন বিষয়, কোন কোন ক্যাডেট তোমার সাথে সহযোগিতা করেছে, কারা আজকে ক্লাসের শিক্ষক কি পড়িয়েছেন, এবং আজকের শিক্ষক কোনো মজার কোনো বিষয় বলছেন কিনা, বা ক্যাডেটদের সাথে তোমার আজকে কি ধরনের মানে হয়েছে, এই যে ভালো মন্দ। তারপর মঞ্চ প্রতিযোগিতাটা কেমন হলো, এখানে কি কি করলে আরো ভালো হতো, খেলাতেও কারা এগিয়ে গেছে, এবং আরেকজন কিভাবে মানে একটু পিছিয়ে চলে এসছে, সে কি চেষ্টা করলে কি ভালো করতে পারতো, এই ধরনের নানা সমালোচনা বা বিষয়ের সাথে সম্পৃক্ত যেটি ঘটনাগুলো সত্য, সেই সত্যগুলোকে উপস্থাপন করে তুমি দিনলিপি রচনা করতে পারো। ক্যাডেট কলেজে তো অনেক বিষয় আছে, অনেক বিষয়গুলো নিয়ে তোমরা লিখতে পারো। এটা হচ্ছে যে তুমি এটা না, এখন লেখাগুলো তুমি না দেখালেও পারো,
এই লেখাটি তুমি লিখতে থাকলে তোমার পরবর্তী জীবনে ক্যাডেট কলেজ সম্পর্কে তুমি এখানে 6টা বছর কাটিয়ে যাচ্ছ, তার পরবর্তী সময় তার সারা জীবন কিন্তু তোমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আর এখানকার যে কাহিনীগুলো তুমি লিখে রাখলে ওটিও তোমাকে আনন্দ দিবে, অন্যদেরকেও প্রেরণা দিতে পারে। প্রিয় ক্যাডেটবৃন্দ, 6 নম্বর পয়েন্ট হচ্ছে রচনার যে নির্দেশনা, সেটা হলো দিনলিপি রচনার ক্ষেত্রে। সেটি হলো বিশেষ বিশেষ দিন বা ছুটির দিনের দিনলিপি অন্য অন্য দিনের না দিনলিপি থেকে ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। ছুটির দিনের অভিজ্ঞতাটি দিনলিপিতে বিশেষভাবে স্থান পেতে পারে কোনো পার্ক, রেস্তোরাঁ কিংবা মার্কেটে কেনাকাটার কোনো অভিজ্ঞতা, তাই না? এটা যারা বাইরে থাকে, বাইরের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে তো এখন তোমরা অবশ্য বাড়িতে আছো আর করোনা সংকটকালীন কালের সময় পার করছো, ফলে এখন তোমাদের পার্ক, রেস্তোরাঁ বা মার্কেটে কেনাকাটার জন্য যাওয়ার প্রয়োজন নাই, সেখানে অবশ্যই যাবে না। এটি হচ্ছে যখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে তখনকার বিষয় হিসেবে এগুলো থাকতে পারে, এগুলো সাথে সম্পৃক্ত তোমরা হতে পারো, সেটা কোনো দোষের কিছু হবে না বা সেটা কোনো ক্ষতির কোনো কারণ হবে না। কিন্তু এখন তো খুবই বিপদ, এখন আমরা খুবই একটি ভয়াবহ সময়ের মধ্যে আছি, যেহেতু এই ভাইরাসটি ছোঁয়াচ্ছে, এটা বাতাসেও ছড়ায়, মানুষ থেকে মানুষেও ছড়িয়ে যাচ্ছে। তো এই অবস্থায় এটাকে জীবাণু যুদ্ধই বলা যেতে পারে। সেই জীবাণু যুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য যতটা চেষ্টা আমাদের থাকা উচিত, সেই চেষ্টাটা আমাদের থাকবে। এটি হচ্ছে নিত্যদিনের আমাদের ভাবনা চিন্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি, অনেকে সুস্থ হচ্ছে, আবার অনেকে হারিয়েও যাচ্ছে আমাদের জীবন থেকে। তাদের স্মৃতি শুধু আমাদেরকে একটা সময় আপ্লুত করছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, সর্বশেষ পয়েন্ট যেটি, দিনলিপি একান্ত ব্যক্তিগত রচনা, তাই নিজের অভিমত, দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ইত্যাদি এখানে খোলাখুলি প্রকাশ ঘটবে। এটা নিয়ে অন্যকে নাক না গলালে চলবে, মাথা না ঘামালে চলবে, এটা ব্যক্তিগত আবেগ উপলব্ধির বিষয়। এবং যিনি দিনলিপি রচনা করবে এটি তার নিজস্ব ব্যাপার। তবে দিনলিপি যদি একটি সমাজ, জাতির বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি বিশেষ মাত্রায় অভিষিক্ত হয়, তার গুরুত্ব অনেক বেশি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমাদের পৃথিবীতে মানুষের সভ্যতা আজকে অনেক দূর সম্প্রসারিত হয়েছে। মানব সভ্যতা হাজার হাজার বছর ব্যাপী পথ চলায় অনেক ভালো কিছু সৃষ্টি করেছে, আবার অনেক কিছু ধ্বংসের কারণ হয়ে দেখা দিয়েছে, অনেক সৃষ্টি ধ্বংসের কারণ হয়ে দেখা দিয়েছে। মানুষ যেমন নির্মাণ করে, মানুষ তেমন গড়ে। তবে যারা ভালো মানুষ তারা শুধু নির্মাণ করে, ধ্বংস করে না, তারা কোনো কিছু ধ্বংস করতে চায় না। কারণ যে প্রকৃত মানুষ সে নির্মাণের পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, এবং অন্যের অধিকারকে সে নিশ্চিত করতে চায়। অন্যের অধিকারকে সে নষ্ট করে না, অন্যের অধিকারকে সে খর্ব করে না। এই জন্য ভালো মানুষের মূল্য সমাজে, যে কোনো দেশ এবং সমাজে অনেক বেশি। তো আমাদের পৃথিবীতে যারা সভ্যতায় বড় বড় ভূমিকা রেখেছেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন, মানুষ যাদের কথা স্মরণ করে আপ্লুত হয়, বেদনাক্রান্ত হয় বা উচ্ছ্বসিত হয়ে ওঠে বা প্রেরণা লাভ করে, এরকম মানুষের সংখ্যা অনেক আছে, অনেকে ছিলেন, আগামীতেও আসবেন। যাদের মধ্যে যাদেরকে আমরা পেয়েছি ব্যক্তিগত, আমরা যাদেরকে তাদের নাম শুনেছি, যাদের কর্ম শুনেছি, তেমন কিছু নামের মধ্যে এই যে বিখ্যাত দিনলিপি, আমরা কয়েকটি দিনলিপির কথা বলবো, কয়েকজন ব্যক্তির, বিখ্যাত ব্যক্তির। সে দিনলিপিগুলো সম্পর্কে আমরা পরে সেই দিনলিপি সংগ্রহ করতে পারি, যদি পড়তে পারি তাহলে তোমরা আরো বেশি আনন্দ লাভ করতে পারবে এবং দিনলিপির রস আস্বাদন করতে পারবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দিনলিপি জীবনের আয়না, এতে জীবনে যা ঘটে তাই প্রতিফলিত হয়, তাই না? এতক্ষণ পাঠ পর্যালোচনায় আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছি তা তো জীবন কেন্দ্রিক। জীবনে যা ঘটছে, যা সত্য, তাকেই আমরা এখানে উপস্থাপন করার জন্য আহ্বান রেখেছি, বা সেটাই দিনলিপিতে গুরুত্বপূর্ণ বলে আমরা সিদ্ধান্ত দিয়েছি। কাজেই দিনলিপি যে জীবনের আয়না তাতে কোনো সন্দেহ নেই, এবং এতে জীবনের যে প্রতিফলন ঘটে তাতেও আমাদের কোনো দ্বিমত নেই। প্রিয় ক্যাডেটবৃন্দ, জার্মান কিশোরী আনা ফ্রাঙ্কের ডায়েরি, এটি খুব একটি বিখ্যাত ডায়েরি পৃথিবীতে। এই আনা ফ্রাঙ্কের ডায়েরি খুব আলোচিত। এই 13 বছরের একটি মেয়ে ছিল প্রথম বিশ্বযুদ্ধে। আনা ফ্রাঙ্ক নামে একজন 13 বছরের মেয়ে। সে তার ব্যক্তিগত কিছু উপলব্ধি এবং তৎকালীন এই যুদ্ধকেন্দ্রিক যে মানুষের যে বাস্তবতা, মানুষের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা,
মানুষের মৃত্যু, পঙ্গু হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে সে কিছু নিজস্ব কিছু কথা ব্যক্ত করেছিল তার ডায়েরিতে, যেটি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধেই এই কিশোরী আনা ফ্র্যাঙ্ক মারা গেছে। তার ডায়েরিটি অনেক মানুষকে মানে আন্দোলিত করেছে। অনেক মানুষ এই আনা ফ্র্যাঙ্কের ডায়েরিটার মধ্য দিয়ে তারা আনা ফ্র্যাঙ্কের দুঃখ কষ্টকে এবং তার বোঝার চেষ্টা করেছে। তো আনা ফ্র্যাঙ্কের ডায়েরিটি আজকে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ ডায়েরি হিসেবে প্রতিষ্ঠিত। তোমরা এই ডায়েরিটি পড়তে পারো, সংগ্রহ করতে পারো। প্রিয় ক্যারেটবিন্দু, 2 নম্বর হচ্ছে লাতিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার। চে গুয়েভারার তোমরা নাম শুনে থাকবে, একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা, যিনি ল্যাটিন আমেরিকায় জন্মেছিলেন, পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু মনে প্রাণে সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি মানুষের শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষের মর্যাদার জন্য সংগ্রাম করেছেন, এবং তিনি শোষিত মানুষকে মুক্ত করতে যে শহীদ হয়েছেন, যে কারণে সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি সমাজের আদর্শ দেশ জাতি পৃথিবী ব্যাপী তিনি ছড়িয়ে ছিটিয়ে আছেন তার ব্যক্তিত্বের কারণে, তার স্যাক্রিফাইসের কারণে। সত্যিকার অর্থে চে গুয়েভারার আমাদের প্রেরণা দেয় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, এবং সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য যে তাগিদ, সেই তাগিদ, তার চেতনা আমাদেরকে দিয়ে থাকে। তো চে গুয়েভারার ডায়েরি, যেটি মোটরসাইকেল ডায়েরি, তিনি গেরিলা ছিলেন, পুঁজিবাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতেছিলেন। তো সেই সময় ঘটনাগুলো, অনুধাবনগুলো তিনি লিখে রেখেছেন, এবং তার এই ডায়েরি সারা পৃথিবীতে আলোচিত এবং সেই ডায়েরির মাধ্যমে আমরা তার যে রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, এগুলো আমরা এখানে উপলব্ধি করতে পারি। এবং এই পাঠ আমাদেরকে তৎকালীন সমাজতন্ত্র আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে যারা ছিলেন তাদের স্বরূপকে উন্মোচন করে। প্রিয় ক্যারেটবিন্দু, তৃতীয় হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। ক্যারেটবিন্দু, তোমরা জানো শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে যার সন্তান রুমি শহীদ হয়েছিল, এবং এই তার সন্তান খুবই মেধাবী ছিল, ভালো রেজাল্ট করা ছিল, তার ভবিষ্যৎ ভালো ছিল, কিন্তু সে দেশ এবং জাতির স্বার্থে যুদ্ধে জড়িয়ে যায় এবং সেই যুদ্ধে সে নিহত হয়, শহীদ হয়, যে কারণে পরবর্তীতে তাকে শহীদ জননী বলা হয়েছে। এবং তিনি নিজেও, জাহানারা ইমাম নিজেও ৭১-এ মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এইভাবে তিনি নিজের ভূমিকাকে বাংলাদেশ স্বাধীনতার জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছেন। আমাদের প্রগতিশীল যে আন্দোলন, সে আন্দোলনের নেত্রী হিসাবে তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন, এবং তিনি মানুষের শ্রদ্ধা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, এবং তার রচিত যে ৭১-এর দিনগুলি, এটি আমাদের জাতীয় সম্পদ। এই দিনগুলির মধ্য দিয়ে আমরা তখনকার রাজনৈতিক এবং পাকিস্তানিদের ঘৃণ কার্যক্রমের ছবিগুলি আমরা এখানে পরিলক্ষিত হতে পারি, আমরা দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি সেই সময় সে ভয়াবহ দিনগুলি কেমন ছিল। প্রিয় ক্যারেটবৃন্দ, তার পরবর্তী হচ্ছে সাহিত্যিক আবুল ফজলের দুর্দিনের দিনলিপি। এটিও হচ্ছে আমাদের জাতীয় বিষয়কে কেন্দ্র করে তার লেখা দিনলিপিগুলো। এখানে তিনি দুর্দিনে, আমাদের যে দুর্দিনগুলো এসেছে বিদেশি শাসকদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে, বর্বর পাকিস্তানিদের কাছ থেকে, বিশেষ করে বর্বর পাকিস্তানিদের যে দুর্ব্যবহার আমাদের সাথে শোষণ, অত্যাচারের যে সমস্ত কার্যক্রম, সেগুলো তিনি এখানে তার সময় লিখে রেখেছেন, যেটি আমাদের জাতির পরবর্তী সময়ের ঐতিহাসিক দলিল হিসেবে অর্জন লাভ করেছে। প্রিয় ক্যারেটবৃন্দ, এরপরে আমরা যাচ্ছি কবি সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি। ৭১-এর ডায়েরি সুফিয়া কামালের, কবি তোমরা জানো, কবি সুফিয়া কামাল একজন বিখ্যাত কবি, এবং তিনি আমাদের দেশ স্বাধীনতার জন্য, আমাদের মুক্তির জন্য তিনিও কাজ করেছেন। তার এই ডায়েরিগুলো, তার ডায়েরিতে লেখা যে সমস্ত বিষয়গুলো, সেগুলো হচ্ছে ১৯৭১ সালের ঘটনা, পরম্পরা, পাকিস্তানিদের যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, সেই ছবিগুলো তিনি এখানে এঁকেছেন। সেই সাথে তার অনুভবে যে বিষয়গুলো ধরা পড়েছে সেগুলো ব্যক্ত করেছেন। প্রিয় ক্যারেটবৃন্দ, আমরা এবার কিছু
71 দিনলিপি শহীদ জননী জাহানারা ইমামের লেখা। আমরা দুটি দিনলিপি এখানে উল্লেখ করব দিনলিপি রচনার উদাহরণ হিসেবে, কিভাবে দিনলিপি রচনা হয়ে থাকে, দিনলিপির বিষয় কেমন হওয়া উচিত, কেমন ভাষা হওয়া উচিত, সে বিষয়ে আমরা এখানে ধারণা লাভ করব বাস্তবগত উদাহরণ দিয়ে। 71 দিনলিপি, 1 মার্চ সোমবার, রাত 10টা, 1971। বিক্ষুব্ধ বাংলা, ভুট্টো সাহেব পরিষদে যোগ দিবেন না সিদ্ধান্ত। পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রইল। 12টায় এই খবর প্রচারিত হওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। আজ ইন্টারমিডিয়েট কলেজে মেয়েরা শহীদ মিনার উদ্বোধন করার জন্য আমাকে নিয়ে গেল, কিন্তু গোলমালে সবই বন্ধ হয়ে গেল। শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, আতাউর রহমান আরো অনেক নেতাকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। কাল ঢাকায় হরতাল, পরশু সারাদিন প্রদেশব্যাপী হরতাল ঘোষণা করা হলো। এটা একটা দিনলিপি, প্রিয় ক্যাডেটবৃন্দ। এবার আরেকটি দিনলিপি জাহানারা ইমামের, 7 মার্চ রবিবার, রাত 9টা, 1971। সকাল থেকে শহীদ সোহরাওয়ার্দী ময়দানে লোকজন জমা হচ্ছে। 1টার সময় তাড়াহুড়ো করে আমরাও রিক্সা করে গিয়ে পৌঁছালাম। মঞ্চের সামনে স্থান পেলাম। মেয়ে স্বেচ্ছাসেবিকারা বলল, বসুন, আপনি আমাদের নিজের লোক, মনের মানুষ, কাছের মানুষ। এমেন এরা গিয়ে দূরে চেয়ারে বসুন। অন্তরটা জুড়িয়ে গেল শুনে, আমি দেশের মানুষের মনের মানুষ, এ কি ভাগ্যের কথা। 3টা 20 মুজিব এলেন বিমর্ষ মলিন মুখে। সৈন্যবাহিনী সামরিক আইন প্রত্যাহার না করলে তিনি অধিবেশনে যোগ দেবেন না। রেডিওতে তার বক্তৃতা রিলে করতে দেওয়া হলো না। তিনিও অফিস, আদালত, স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বললেন। স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানিয়ে সভা শেষ করলেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, এখানে দেখো যে এখানে যেটি উল্লেখিত হয়েছে, তিনি দেশের ওই সময়কার প্রধান যে বিষয়, সেই বিষয় নিয়েই তিনি নিজেকে সেখানে কিভাবে সম্পৃক্ত করেছিলেন এবং সেই বিষয়গুলো নিয়েই তিনি এখানে ব্যক্ত করেছেন। ফলে দিনলিপির যে গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, কবি সুফিয়া কামালের 71 ডায়েরি থেকে এবার একটি দিনলিপি তোমাদের সামনে তুলে ধরছি। সেটি হলো 16 ডিসেম্বর, বৃহস্পতিবার, 1971। আজ 12টায় বাংলাদেশ যুদ্ধবিরতির পর মুক্তিফৌজ ঢাকার পথে এসে আবার সোচ্চার হলো জয় বাংলা উচ্চারণে। আল্লাহর কাছে শকর, বুক ভেঙে যাচ্ছে, সুখ দুঃখের অনুভূতি কমে গেছে যেন, তবু একই শিহরণ। আল্লাহ, তোমার দানের অন্ত নেই। ইন্দিরা গান্ধী শতায়ু হন, শতবার কৃতজ্ঞতা জানিও তার ঋণ শোধ হবে না। জয়যুক্ত হোক সোভিয়েত রিপাবলিক। আমার বাবা, আমার কাহার আজ বেঁচে নেই। আজ 29 দিন হলো সে শুয়ে আছে মাটির কোলে। আর আজ কি শোকাবহ ঘটনা। জয় মিছিল দেখতে গিয়ে হাতেমালির শালীর মেয়ে জলির বড় বোন ডলি 18 নম্বর রাস্তায় গিয়ে মিলিটারির উন্মত্ততার দরুন গুলিতে মারা গেল। আহা, মা বেঁচে আছে যে, এ যে কি করুণ দৃশ্য। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা দুজন মহিষী রমণীর দিনলিপি পাঠ করলে এবং জানলে। এখান থেকে আমরা জাতীয় যে আমাদের 1971 সালের যে ঘটনা, জাতীয় ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনা কেন্দ্রিক এই দিনলিপিগুলো জাতির সম্পদ এবং আমাদের অনুপ্রেরণার, আমাদের উৎস হিসেবে কাজ করে যাচ্ছে। তোমাদের এবারে প্রশ্ন করছি, সেটা হলো আজকের যে পাঠ পর্যালোচনা, এই পাঠ পর্যালোচনা তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা তোমরা যা বুঝতে পারোনি সেটি আমাকে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, এবারে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন রাখছি, তোমরা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। প্রশ্নগুলো হচ্ছে, দিনলিপি মূলত কি? দিনলিপির ইংরেজি প্রতিশব্দ কি? দিনলিপির ফার্সি প্রতিশব্দ কি? দিনলিপি কয় প্রকার? দিনলিপি কখন লেখা উচিত? দিনলিপির ভাষা কেমন হওয়া উচিত? দিনলিপির উদ্দেশ্য কি? প্রিয় ক্যাডেটবৃন্দ,
আমার মনে হয় এতক্ষণ যে পাঠ পর্যালোচনা তোমাদের সাথে যে অধিবেশন, সে অধিবেশনের মধ্যে তোমরা দিনলিপি সম্পর্কে অনেক কিছুই সুন্দরভাবে জানতে এবং বুঝতে পেরেছ। কাজেই এই প্রশ্নগুলির উত্তর দেওয়া তোমাদের জন্য খুবই সহজ। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসেবে এই যে একটি প্রশ্ন আমি দিয়ে রেখেছি, সেটি হলো করোনা সংকটকালে তোমার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ 3টি দিনের দিনলিপি লেখো। এবং অবশ্যই তোমরা দিনলিপি সম্পর্কে যা জেনেছ তার সাথে বর্তমান করোনার সংকটকালীন যে বাস্তবতা, এই বাস্তবতা 3টি দিনের ছবি তোমরা এখানে তৈরি করবে, তৈরি করে আমাকে পাঠাবে, পিডিএফ ফাইল করে পাঠাবে। আমি সেই উত্তরগুলোই মূল্যায়ন করব। প্রিয় ক্যাডেটবৃন্দ, আগামী ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত নির্মিতি অংশের ভাষণের পাঠ পর্যালোচনায় অংশ নেব। তোমরা আগে থেকে ভাষণ কাকে বলে, ভাষণ কেমন হওয়া উচিত, ভাষণের গুরুত্ব, এই সমস্ত বিষয়ে তোমরা একটু পড়াশোনা করে নিও। তাহলে তোমাদের সাথে আমার এই পাঠ পর্যালোচনা সমৃদ্ধ হবে, সুন্দর হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনার হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি, শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি, সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও। সর্বদা এই প্রত্যাশা অক্ষুণ্ণ রেখে আমি আজকের অধিবেশন পাঠ পর্যালোচনা পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।